ভূমিকম্পের কারণে বিদ্যুৎ সরবরাহের বিঘ্নতা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আজকে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি প্রায় 6 থেকে 7টি উপকেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। আসলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো কতটা সক্ষম বলে আপনি মনে করেন? আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র যেই ধরনের অবকাঠামো তৈরি করা হয়েছে, সেই অবকাঠামো কতটা ঝুঁকি মুক্ত থাকবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এটা কিন্তু এটা স্বাভাবিক। আহ, সেটার কারণ হচ্ছে যে এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলা এমনভাবে ডিজাইন করা হয় ওদের প্রোটেকশনের জন্য, যাতে ওগুলার ক্ষতি না হয়। ওখানে যদি বড় কিছু একটা ঘটনা না ঘটে, সেই কারণে এই যে ট্রিপ বলে, যেটা আমরা শব্দটা বলি ট্রিপ, তার মানে তারা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এই যে ঝাঁকুনিটা খেলো, সেই ঝাঁকুনিটার কারণেই আহ, তারা বন্ধ হয়ে যায়। এবং যেহেতু তারা বন্ধ হয়ে গেছে এবং আমরা সবাই জানি যে কত সিরিয়াস একটা ঝাঁকুনি হয়েছে, তার মানে এগুলার ডিজাইন ঠিকই আছে। হ্যাঁ, সো ওইটা ট্রিপ করাটা কোনো অসুবিধা নাই, ট্রিপ করার কারণে এটা ঠিকই। কিন্তু বিদ্যুৎ ঠিক রাখার জন্য আমাদের যেটা দরকার, যে বাংলাদেশের সবখানেই যেন ডিস্ট্রিবিউটেড থাকে পাওয়ার প্ল্যান্ট, যাতে করে একটা এলাকায় যদি কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়, অন্যগুলা কভার করতে পারে। আমাদের কিন্তু যথেষ্ট পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু আপনি জানেন যে জ্বালানির অভাবে আমরা সবগুলো চালাতে পারি নাই। এবং আজকে যেহেতু শুক্রবার ছিল এবং ডিমান্ডটা বেশ কম ছিল, সো আমাদের ওই সেন্সে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। তো কিছু কিছু জায়গায় লোডশেডিং হবেই অবশ্যই, যে ওইটার আশেপাশে যেই জায়গাগুলো আছে। তো এই যে ট্রিপ করেছে, এটা ঠিকই আছে। কারণ ট্রিপ না করলে কোনো বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। সেই জন্য এগুলোকে ডিজাইনই করা হয়, যাতে করে আর্থকোয়েক হলে, বড় আকারের আর্থকোয়েক, অবশ্যই ছোট আকারের আর্থকোয়েক হলে হবে না। এটা যেন কারণ না, তাহলে তো সবসময় বন্ধ হতে থাকবে। তো এটা যেহেতু বড় আকারের একটা আর্থকোয়েক হয়েছে, ভূমিকম্প, ওটার প্রমাণই এইটা যে পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়েছে। আহ, ইজাজ, আমরা আজকেও দেখেছি যে আজকে যেই 5.7 মাত্রার ভূমিকম্প ছিল সেখানেও কিন্তু ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও বেশ কিছু কেন্দ্রে কিছুটা ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, সামনে আরও বড় ভূমিকম্প অনুভূত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা। সেক্ষেত্রে এখন থেকেই আমাদের কি ধরনের আহ, প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এটার যে এপি সেন্টার যেটা বলি, এটা কিন্তু নরসিংদীর, হ্যাঁ, মাধবপুরে হয়েছিল। সো তার মানে হচ্ছে যে এই ঘোড়াশালের এই কেন্দ্রগুলা এই এপি সেন্টারের খুব কাছে, খুব কাছে, এবং তাই তারা এফেক্টেড হয়েছে। এবং ঘোড়াশালের যেই সাবস্টেশন, ওখানে ফিজিক্যাল ফিজিক্যাল ড্যামেজও হয়েছে। ফিজিক্যাল ড্যামেজটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে, কারণ রিক্টার স্কেলে যেটা আমরা বলি যে 5.7, আমাদের কিন্তু এইসব জিনিসপত্র সবগুলাই রিক্টার স্কেল 8.0, 8.0-তে ডিজাইন করা হয়। তার মানে 8.0 না হওয়া পর্যন্ত এগুলার কোনো ক্ষতি হওয়ার কথা না। এই ট্রিপ করেছে সেটা অন্য ব্যাপার, ট্রিপটা করতেই পারে, কিন্তু ক্ষতি হওয়ার কথা না। তো ক্ষতি যেখানে যেখানে হয়েছে, সেখানেই আপনাকে দেখতে হবে যে আমাদের ওখানে কোনো দুর্বলতা ছিল নাকি। অবশ্যই দুর্বলতা ছিল, কারণ তার না হলে এরকম অনেক আমি দেখেছি ওই যে সাবস্টেশনে আহ, ওই কন্ডাক্টর যেগুলো আছে, বড় বড় ইয়েগুলা, সেগুলা ওই ভেঙে পড়েছে। তো এটার অবশ্যই একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে কেন এগুলা হয়েছে। কারণ আমি যেটা বললাম যে এর থেকেও বড় ভূমিকম্প তো জন্য তো এগুলো ডিজাইন করাই থাকে। আরেকটা দেখেন, আপনি লক্ষ্য করবেন আমাদের যেটা হয়েছে, এটার যে আহ, সময়সীমা, যে আমি বলি প্রথম বোধহয় 10 সেকেন্ডের মতো হয়েছে, তারপরে 10 সেকেন্ড। এটা যদি কন্টিনিউ করতো, অনেক সময় 1 মিনিট পর্যন্ত ঝাঁকুনি হয়। 1 মিনিট যদি ঝাঁকুনি হতো, তাহলে অ্যাকচুয়ালি আপনি বুঝতেই পারছেন সারা শহরে এবং ঢাকা শহরে এবং অন্যান্য জায়গায় কিরকম ক্ষতি হতে পারতো। যেহেতু এটা একবার হয়েই থেমে গেছে, খুব তীব্র, আমি স্বীকার করলাম, কিন্তু থেমে গেছে। তাই আমরা মোটামুটি আমি বলবো যে আমরা অত্যন্ত লাকি যে এটা এইভাবেই হয়েছে। তো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে যে কি মাত্রায়,
রিক্টার স্কেল যেটা বলি 5.7, এটার বেশি হতে পারে। আরেকটা হচ্ছে কতক্ষণ ধরে এই ঝাঁকুনিটা চলে, সেটাও ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এইটা কত কাছে, ইয়ে যেই এপিসেন্টার যেটা বলি, যেরকম এই এই ভূমিকম্পটা কিন্তু আমাদের দেশেই হয়েছে। সাধারণত আমাদের ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প হয়, কিন্তু এগুলো ইন্ডিয়ায় হয়, নেপালে হয়, হ্যাঁ ত্রিপুরায় হয়, আমরা এগুলো ফিল করি। কিন্তু এটা কিন্তু আমাদের দেশেই হয়েছে, এবং সেই কারণেই আমরা এত সিভিয়ারলি এটাকে অনুভব করতে পেরেছি। যে আপনিও যেমনটা বলছিলেন, এটা খুব কম সময়ের স্থায়িত্বে ভূকম্পন অনুভূত হয়েছিল, এবং সামনে হয়তো যদি আরো বেশি জোরে অনুভূত হয়, সেক্ষেত্রে আসলে ঢাকার মতন একটি ঘন বসতিপূর্ণ জায়গায় কতটা ক্ষয়ক্ষতি হবে সেটা আসলে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে বিদ্যুতের তারগুলো গিয়েছে, সেই তারগুলো থেকেও কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং আগুন লেগে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। সেই আশঙ্কা কতটা থেকে যাচ্ছে, এবং এর থেকে আসলে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কাছে কি পরামর্শ থাকবে? একটা ভালো কথা উত্থাপন করেছেন আপনি। কারণ হচ্ছে আপনি দেখবেন আমাদের তারগুলো যেখান থেকে যায় সেগুলা অত্যন্ত ঘন, এবং ঘন বসতি জায়গায়। এবং আপনি দেখবেন ওখানে এই যে ইন্টারনেটের লাইন, টেলিফোন লাইন, অনেক কিছু, এমন একটা অবস্থা হয়ে থাকে, বিশ্রী অবস্থা। এইসব জায়গায় যদি এরকম ধরনের একটা সিভিয়ার আর্থকোয়েক হয়, এবং ওগুলা যদি মানে হয়, ড্যামেজড হয়, তাহলে ওখান থেকে ফায়ার লেগে খুব সিরিয়াস ইয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এইসব কারণেই কিন্তু বড় বড় ঝড় হলে এবং বড় বড় ইভেন্ট হলে সাবস্টেশন থেকেই কিন্তু বন্ধ করে দেয়। আপনি জানেন, আমরা দেখেছি যে সাবস্টেশন থেকে বন্ধ করে দেয় এইসব প্রিভেন্ট করার জন্য। কিন্তু এগুলাও এইসব জায়গায় অটোমেটিক জিনিসপত্র থাকা দরকার, যাতে করে এরকম ধরনের জিনিস হলে সেগুলো নিজেই সে বন্ধ করে দেবে, যাতে করে ফায়ার যেন আর না হতে পারে। তবে সবচেয়ে বড় আর্থকোয়েকে সবচেয়ে বড় ক্ষতি হয় কিন্তু ট্রান্সমিশন লাইন, এই যে বড় বড় লাইনগুলা, যেগুলা এই ধরেন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের রুরাল এরিয়ার মধ্যে দিয়ে, এইসব জায়গায় যদি হয়, কারণ এগুলো তো খুব বড় বড় স্ট্রাকচার, ঠিক না? এবং যত বড়, অ্যাকচুয়ালি যত হাই স্ট্রাকচার হয়, সেগুলার ভেঙে যাওয়ার প্রবণতা কিন্তু ততই বেশি। তো এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের দেশে ওই রাইট স্ট্যান্ডার্ড ফলো করে হয়। তা আমি কিন্তু অ্যাকচুয়ালি এই আর্থকুয়েক পরে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে মোটামুটি বিল্ডিং গুলা যে এগুলা যে উইথস্ট্যান্ড করতে পেরেছে, এটার লক্ষণ। কিন্তু আপনি দেখবেন যে আস্তে আস্তে কিন্তু খবর আসছে যে অনেকগুলা বিল্ডিং ধসে না পড়লেও হেলে গেছে, এবং যেগুলো হেলে গেছে আপনি বুঝতেই পারেন এগুলো তো আর বসবাসযোগ্য থাকবে না। এবং অনেকগুলো যেরকম এখন হেলে নাই, কিছুদিন পরে হেলতে পারে। আবার আরেকটা হচ্ছে ভিতরে, বিল্ডিং এর ভিতরে এমন সব ড্যামেজ হয়ে আছে যেগুলা তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পরে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই সব আর্থকুয়েক সাংঘাতিক রকম সিরিয়াস। সব প্ল্যানিং এর, একদম ডিজাইনের সময় এগুলার যেন ঠিক রাখা হয়। তো বিদ্যুতের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের যেখানে যেখানে অত্যন্ত ঘন আমাদের যে লাইনগুলা, যেখানে ঘন বসতি আছে, সেগুলাকে ভালোভাবে সংরক্ষণ করা দরকার। যেখানে যেখানে পুরাতন হয়ে গেছে সেগুলোকে অবশ্যই রিপ্লেস করে দেওয়া উচিত। এবং ঘোড়াশালের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার ধারণা, কারণ ঘোড়াশাল আমাদের বেশ পুরাতন একটা স্থাপনা, যেখানে অনেক আগের থেকে আমাদের এখান থেকে বিদ্যুতের সঞ্চালন এবং ডিস্ট্রিবিউশনের ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে। ডক্টর ইজাজ হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।